আমার উত্তরাখণ্ডের চারধাম ট্যুরের 15তম এপিসোডে সবাইকে অনেক স্বাগত। আজ চারধামের শেষ ধাম বদ্রীনাথের দর্শন করব, আপনাদেরও দেখাবো। পথে পড়বে বিষ্ণুপ্রয়াগ, এছাড়াও থাকছে মন্দির কতক্ষণ খোলা থাকবে, বদ্রীবিশাল মন্দিরের ভোগ কিভাবে পাবেন, সব কিছু এই পর্বে। যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, চোপতা ও তুঙ্গনাথ দর্শন সব কিছুই রয়েছে। চ্যানেলে এসে দেখে নিন, না হলে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। আমরা ছিলাম পিপিলকোঠির একটু আগে আকথলা বলে একটি জায়গায়। ফটোটা তুলেছি হোটেলের সামনে থেকে, সামনেই মেন রাস্তা। গুড মর্নিং। আজকে যাব বদ্রীনাথ বাবার দর্শনে এবং মানাগ্রাম। এখন সকাল 6:15। আমরা গাড়ি স্টার্ট করছি। একটু সকাল সকাল যেতে আমাদের ড্রাইভার মনুদা বলেছে একটু সকাল সকাল বেরোতে, কারণ অনেক রাস্তা যেতে হবে। তো রাস্তা যেতে তারপর কথা হবে। আগে ঘুরে দেখব বদ্রীনাথ এবং মানাগ্রাম। আমরা বদ্রীবিশালের দর্শনে যাত্রা শুরু করলাম। আমাদের হোটেল থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 78 কিলোমিটার। দুদিকে উঁচু উঁচু পাহাড়। রোদ তখনও রাস্তায় এসে পড়েনি। বেশ ঠান্ডা অনুভব হচ্ছিল। সবে আজ অক্টোবরের 5 তারিখ। চলতে চলতে বলে রাখি, আপনারা যারা শুধু বদ্রীনাথের দর্শনে আসবেন অথবা শুধু কেদারনাথ ও বদ্রীনাথের ট্যুর করবেন, ইজিলি হরিদ্বার থেকে অথবা সোনপ্রয়াগ অথবা ঋষিকেশ থেকে বাস অথবা শেয়ার গাড়ি কিন্তু পেয়েই যাবেন। শুধু অগ্রিম টিকিট কেটে ভোরবেলায় বাস স্ট্যান্ডে অথবা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেলেই হলো। মানে কিরম কিরম জায়গা দেখুন। ধস তো রাস্তায় মাঝে মাঝে এখানে ওখানে পড়ে আছে, ল্যান্ডস্লাইড হয়ে, হ্যাঁ, ছোটো ছোটো রাস্তা হয়ে আছে। এই জায়গাটা আবার নাম হচ্ছে পাগলনাড়া, মানে মানে পাগল আর কি, মানে জায়গাটা এরকম আর কি। যখন তখন মানে ধস নেমে যায়, যখন তখন। সে শীত গ্রীষ্ম বর্ষার কোনো ব্যাপার নেই, যখন খুশি, সেই জন্য এরকম নাম দিয়েছে। শুনে একটু অদ্ভুত লাগলো, তাই যার মনে হলো যে আপনাদের বলি। এখন পিপিলকোঠির আগে একটু আগে রাস্তার মাঝে মাঝে এমন ধস পড়ে আছে, জায়গা পুরো মানে ভেঙে নষ্ট হয়ে গেছে। ছোট ছোট রাস্তা রাস্তা কিন্তু বেশ বড়, কিন্তু যে জায়গাটা ধস নেবে সেই জায়গাটা সরু হয়ে গেছে। ফলে 1 ফিট আপ 1 ফিট ডাউন এরকম করে রাস্তায় গাড়ি ছাড়ে আর কি, এই জন্য জামটা লাগে। অনেক দিন ধরে রয়েছে তো পাহাড়ে। আজকে অনেক দিনই হলো, কদিন হলো মনে নেই, গোনা ভুলে গেছি, কি বার ভুলে গেছি। হ্যাঁ, তারিখটা শুধু মোবাইলে দেখলাম বলে মনে আছে। তো গা পায়ে খুব ব্যথা। ভোরবেলায় আজকে আমাদের মনু ভাই উঠতে বলেছিলেন, কিন্তু উঠতে পারছি না, গা পায়ে ব্যথা, কিছু করার নেই। আর পাহাড়ে ঘুরতে আসাটা একরকম সেই দৌড়ানোর মতো ব্যাপার, সবই তো গাড়ি করে ঘোরা প্রায়। আর সমুদ্রের ধারে পুরি যেমন কি রিল্যাক্সের জায়গা, পাহাড় তো সেরকম রিল্যাক্সের হয় না। মানে সবটাই মজা, আনন্দ, প্রকৃতিক পরিবেশ সবই ঠিক আছে, কিন্তু সকালবেলায় উঠে যাও, একটা রুটিন মেপে চলা আর কি। আর রুটিন মেপে না চললে তো দেখতেও পাবো না বা জায়গায় পৌঁছাতে পারবো না। অনেকটা দূর দূর ডিস্টেন্স তো সবই, এই হলো ব্যাপার। এসে পৌঁছে গেলাম যোশীমঠ। এটা একটা বেশ বড় টাউন। বদ্রীবিশালের শীতকালীন আবাসস্থল হলো এই যোশীমঠের নরসিংহ মন্দির। কেউ আউলি যেতে চাইলে এই যোশীমঠ থেকে যেতে হবে। এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে। কেউ যদি নাইট স্টে করতে চান, প্রচুর হোটেলও আছে। অনেকটা পথ চলে এসেছি, আর বাকি মাত্র 40 কিলোমিটার পথ। যোশীমঠ জাস্ট ছাড়তেই পড়বে এই অলকানন্দার উপর ব্রিজ, আর তার একটু পরেই পড়ল বিষ্ণুপ্রয়াগ।
চলতে চলতে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রয়াগে। এখন বাজছে 8:20। এইখানে দেখুন ওই ধার থেকে যেটা আসছে সেটা হচ্ছে ধৌলিগঙ্গা, আর এই ধার থেকে যেটা আসছে সেটা হচ্ছে অলকনন্দা। এই বিষ্ণুপ্রয়াগে ধৌলিগঙ্গা আর অলকনন্দার সঙ্গম, দুটো নদী এসে একসঙ্গে মিশেছে। ওই যে ওই দিক থেকে যেটা এসছে সেটা হচ্ছে ধৌলিগঙ্গা, আর এই ধার থেকে যেটা এসছে সেটা হচ্ছে অলকনন্দা। এই দুটো এসে একসঙ্গে মিশেছে এই বিষ্ণুপ্রয়াগে। এই হলো বিষ্ণুপ্রয়াগ। অনেকে নিচে নেমে যাচ্ছে সঙ্গম দেখতে, আমরা যাচ্ছি না এখন। আমরা উপর থেকে দেখলাম, রাস্তা ধার থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু এবার আমরা বদ্রীনাথের দিকে এগিয়ে যাই। আবার চলতে শুরু করলাম। যেতে হবে আরও 37 কিলোমিটার পথ। দুদিকে উঁচু উঁচু পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অলকানন্দাকে একবার এদিকে একবার ওধার করতে করতে এগিয়ে চললাম। রাস্তার কিছু কিছু জায়গা খুবই ভয়ঙ্কর, দেখলেই ভয় লাগবে। কোথাও কোথাও তো আবার মাথার উপর পাহাড়, নিচে রাস্তা, মনে হচ্ছে এই বোধহয় মাথায় পড়ে গেল। পৌঁছে গেলাম গোবিন্দঘাট। এখান থেকেই শুরু হয় ভ্যালি অফ ফ্লাওয়ার হেমকুণ্ড সাহিব যাবার রাস্তা। এর একটু পরেই আমাদের সব রেজিস্ট্রেশন চেক করা হলো। তারপর আবার আমরা আগের পথে যাবার অনুমতি পেলাম। শীত একটু একটু করছিল, কিন্তু মানে সহ্য করে নিচ্ছিলাম। কিন্তু হনুমান চট্টি পেরোনোর পর থেকে ঠান্ডাটা যেন খুব বেশি পরিমাণে বেড়ে গেল। ভাবতে পারিনি যে এই দিকটা এত ঠান্ডা, মানে কীরকম যেন একটা দুদিকে পাহাড়ের ঘেঁষা, তো বেশি একটা রোদ আসে না, ঠান্ডা। তাই সোয়েটার ফোয়েটার পরে নেওয়াই ভালো। রে বাবরা, রাস্তাও সেরকম, এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে, এদিকে ঘুরছে, আর পাহাড়ের গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে না। গাছপালা পাহাড়ের শেষ, মানে হাইটে উঠে গেছে গাড়ি। এমনিতেই কত 10,500 কত। তো যাই হোক, ভেবেছিলাম যে এর আগেগুলো তো আরও বেশি বেশি ছিল, এখানটা বোধহয় ঠান্ডাটা কম লাগবে, কিন্তু এখানে দেখছি ঠান্ডা চরম। সোয়েটারটা পরে নিলাম তাই। আর একটুখানি গেলেই আমরা বদ্রীনাথ ধাম পৌঁছে যাব। তাই জয় বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল। নীল আকাশ, সাথে যতই এগোচ্ছি প্রকৃতির রূপ যেন ফেটে বেরোতে লাগলো। কি অপূর্ব লাগছিল চারপাশটা। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম বদ্রীনাথ ধামে। ঘড়ির কাঁটায় একদম 10টা। আমরা পৌঁছে গেলাম বদ্রীনাথ ধামে, মানে ধামে এখনো পৌঁছায়নি, মানে স্ট্যান্ডে নামলাম। এবার এখানে অনেক পিট্টু আছে, দেখে ভাবলাম বাপরে কতটা হাঁটতে হবে নাকি, আবার পিট্টু আছে এখানে। তো একজন পুলিশ এখানে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে মাত্র 400 মিটার যেতে হবে। আর এটাও জিজ্ঞেস করলাম যে সামনে খাবারের দোকান পাবো তো উনি বললেন যে হ্যাঁ, সমস্ত কিছু পেয়ে যাবেন, সামনে খাবারের দোকান থেকে শুরু করে A to Z সব কিছু পেয়ে যাবেন, আর মাত্র 400 মিটার যেতে হবে। তাই জন্য আমি হাঁটা লাগিয়েছি, সবাই রয়েছে, সবাই আমরা হাঁটা লাগিয়েছি। তো মন্দিরে ঢোকার আগে ভাবলাম কিছু খেয়ে নিই। তো ঢোকার একটু আগে আর কি, মানে অনেকটাই আগে, যেখানে রেজিস্ট্রেশন সেন্টারটা আছে
সেখানে রেজিস্ট্রেশনের কাগজগুলো নিলাম, ওই যেমন আপনাদের দেখিয়েছি কেদারনাথ যাওয়ার সময় এরকম ধরনের কাগজ। এবার আগে একটু খেয়ে নিই। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে শুধু ম্যাগি ম্যাগি ম্যাগি, মাথা খারাপ হয়ে যাচ্ছে ম্যাগি খেয়ে খেয়ে। হ্যাঁ, আজকে চাউমিন পেয়েছি, ঠিক রেজিস্ট্রেশন সেন্টারের ঠিক উল্টো দিকেই চাউমিনের দোকান পেয়েছি। চাউমিন, এখানে চাউমিন খাবো, মোমো পর্যন্ত আছে, এখানে মোমো খাবো। আর পাশে নিমকি টিমকি সব রয়েছে, খাবো, তারপরে মন্দিরের দিকে যাব। পার্কিং থেকে 400 মিটার হাঁটলেই দর্শন পাওয়া যাবে মন্দিরের। দেখলাম সর মেশানো দুধ, লোকাল কি নাম জানি না, তবে খেতে বেশ ভালো। কেমন লাগছে? দারুণ দারুণ, এটা একবার না খেলে খুব মিস করা হবে, খুব মিস করা হবে। দারুণ খেতে। কেমন খেতে? এটা হচ্ছে কেশর দুধ, এটা হচ্ছে কেশর দুধ, দারুণ খেতে। 40 টাকা ছোট গ্লাস, আর বড় গ্লাস হচ্ছে 60 টাকা। এখানে পৌঁছে আমার মেয়ের একটু অক্সিজেনের অভাব অনুভব করছিল। এখানে মেডিকেলের দোকান থেকে পোর্টেবল অক্সিজেনও কিনে নিলাম, দাম 500 টাকা। এখানে মেডিকেল স্টোর থেকে শুরু করে সব কিছুই একদম হাতের সামনেই অ্যাভেলেবেল পাবেন। এবার জুতো রেখে অলকানন্দার ব্রিজ পেরিয়ে দেখলাম বিশাল লম্বা লাইন। অগত্যার কি আর করব, লাইন দিলাম। দেব দর্শনের জন্য লাইন দিয়েছি, বিশাল লম্বা লাইন, বিশাল লম্বা লাইন। কতক্ষণ হবে জানি না, কতক্ষণ টাইম লাগবে। বিশাল লম্বা লাইন, 11টা লাইন দিয়েছি, মনে হচ্ছে 2-3 ঘন্টা আগে হবে না। কখন যে মানাগ্রাম যাবো, কার কী করবো জানি না। লাইনেই সব পেয়ে যাবে, মিষ্টি সব পেয়ে যাবে। অবশেষে 2টো নাগাদ দর্শন পেলাম বাবা বদ্রী বিশালের। সবাইকে তাড়াতাড়ি করছিল, জিজ্ঞাসা করতেই বুঝলাম দুপুর 2টো থেকে 4টে মন্দির বন্ধ থাকবে। কালো কোষ্টি পাথরের বদ্রী বিশালের দর্শনে মন তৃপ্ত হলো। বাবার চোখ দুটি মনে হচ্ছিল আমাদের দিকে তাকিয়ে আছেন, এক কথায় অপূর্ব। বদ্রী বিশালের মন্দিরের ভিতরে রয়েছে মা লক্ষ্মী দেবীর মন্দির, হনুমানজির মন্দির, আরও অনেক অনেক। তবে সাবধান, ভিড় সামলে কিন্তু প্রবেশ করবেন। বদ্রী বিশালের মন্দির ঘিরে রয়েছে নর ও নারায়ণ পর্বত। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু এই স্থানে ধ্যানে বসেছিলেন। ধ্যানের সময় এই স্থানের শীত সম্পর্কে বিষ্ণুদেবের কোনো ধারণাই ছিল না, তাই লক্ষ্মীদেবী বদ্রী গাছের আকারে বিষ্ণুদেবকে রক্ষা করেন। যদিও বদ্রী গাছ এই এলাকায় আর দেখা যায় না, তবুও এই কারণে এই এলাকার নাম ছিল বদ্রিকাশ্রম। সেই থেকে বিষ্ণুদেব এখানে ধ্যানরত। তারপর অনেক ঝড় বয়ে যায়। আদিগুরু শঙ্করাচার্য অলকনন্দার জল থেকে বিষ্ণুমূর্তি খুঁজে নারদকুণ্ড নামক উষ্ণ প্রস্রবণের ধারে মন্দিরে প্রতিষ্ঠা করেন। সেই থেকেই এই জায়গার নাম হয় বদ্রী বিশাল। বদ্রী বিশালের দর্শন করে এখানে ভোগ খেলাম। বসে খাওয়া নয়, পাতায় দিয়ে দেবে, ওটাই আমরা ভোগ হিসাবে খাবো। ভোগ মূল্য 100 টাকা। যদি না খুঁজে পান কোথায় দেয়, পুরোহিত কাউকে জিজ্ঞাসা করবেন, সঠিক জায়গা নিশ্চয়ই দেখিয়ে দেবে। এরপর নারদকুণ্ডের উষ্ণ প্রস্রবণের জল মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম।
বদ্রীনাথ মন্দিরের দর্শন করে চলে এলাম। এবারে যাব মানাগ্রাম। এখন বাজে 2:45। আমরা স্টার্ট করছি মানাগ্রামের উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 4 কিলোমিটার। যখন এত দূর এসছি একবার ঘুরে নিই। এটা কিন্তু এক্সট্রা চার্জ, মানে যেটা প্যাকেজে আছে সেই প্যাকেজের মধ্যে নয়। বললো 500 টাকা নেবো। ঠিক আছে, চলো এবার ঘুরে নিই মানাগ্রাম কি আছে একবার দেখে নিই। এই পর্বটা এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা যাব মানাগ্রাম, যেটা ভারতবর্ষের শেষ গ্রাম। অনেক কিছু ইন্টারেস্টিং তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আছে, তাই পরের ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও তো অবশ্যই দেখবেন। ধন্যবাদ।